হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ থেকে আমি শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে অধ্যায় ভিত্তিক যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউ সমাধানের ক্লাস। এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে তোমরা বিভিন্ন ধরনের এমসিকিউ প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যাবে। চলো তাহলে আমরা শুরু করব একদম আমাদের প্রথম অধ্যায়, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এইবার এই ভৌত রাশির পরিমাপ ও মাত্রা অধ্যায়টি থেকে যে যে ধরনের এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করার জন্য যে থিওরিগুলো আমাদের মনে করা প্রয়োজন সেগুলো কুইক রিভিশন আমরা করে নেব, তারপর আমরা কোশ্চেনে চলে যাব। আমাদের অধ্যায় কী ছিল? ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেব ভৌত রাশি বলতে আমরা কি বুঝেছিলাম। কাকে বলবো ভৌত রাশি? স্যার, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা বলে থাকি ভৌত রাশি। তাহলে সর্বপ্রথম আমরা কি দেখলাম? ভৌত রাশি কাকে বলে। কমন। এইবার এই ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, প্রাথমিক ভৌত রাশি ও লব্ধ ভৌত রাশি। প্রাথমিক এটা হবে ভৌত রাশি। হ্যাঁ, প্রাথমিক ভৌত রাশি আমরা কাকে বলেছিলাম? যেসব ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল নয়, যার সাহায্যে অন্যান্য ভৌত রাশি গঠন করা যায় তাকে আমরা বলেছিলাম প্রাথমিক ভৌত রাশি। এবং লব্ধ ভৌত রাশি আমরা কাকে বলেছিলাম? যেসব ভৌত রাশি অন্য কোনো প্রাথমিক ভৌত রাশির সাহায্যে গঠিত তাদেরকে আমরা বলেছিলাম লব্ধ ভৌত রাশি। কমন। এরপর এই ভৌত রাশিগুলোকে পরিমাপ করার জন্য আমাদের কাছে ছিল একক, কারণ ভৌত রাশি যতক্ষণ পর্যন্ত আমরা কোনো এককের কথা না বলবো সেই ভৌত রাশির মান সঠিকভাবে আমাদের সামনে প্রকাশ পায় না। যেমন আমি যদি কাউকে বলি তুমি বাজার থেকে 3 কোনো কিছু নিয়ে আসো, তাহলে সে দোকানদারের কাছে গিয়ে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না যে কতটা পরিমাণে কি চাইছে, তাই না? যদি আমরা বলতাম 3 কেজি আলু নিয়ে আসো, তাহলে দোকানদার সঠিকভাবে সেই তথ্যটা বুঝতে পারতো এবং আমাদের ওই জিনিসটি দিতে পারতো। এবার একক পদ্ধতিতে আমরা 3 ধরনের একক পদ্ধতির কথা পড়েছি। কি কি? সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম এবং এফপিএস সিস্টেম। সি থেকে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এম থেকে মিটার কিলোগ্রাম সেকেন্ড, এবার ফুট পাউন্ড সেকেন্ড। এবং এই এমকেএস পদ্ধতির পরিবর্তিত রূপ কী ছিল? এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে মোট আমাদের কাছে 60টা ভৌত রাশি ছিল, তাই না? যেমন দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের একক কি? কেজি। সময়ের একক কি? সেকেন্ড। তড়িৎ প্রবাহ এম্পিয়ার। তাপমাত্রা কেলভিন। পদার্থের পরিমাণ মোল। দীপন প্রাবল্য ক্যান্ডেলা। এছাড়া আরও দুটো রাশিমালা ছিল যাদেরকে আমরা বলবো কি সম্পূরক একক, যেমন কোণ ও ঘন কোণ। ওকে, ভৌত রাশি সংক্রান্ত এত সুন্দর তথ্যগুলো আমাদের কাছে ছিল। ভৌত রাশির আমাদের কাছে মান ছিল, একক ছিল। এরপরে আমরা এবার ভৌত রাশি সংক্রান্ত নতুন একটা তথ্য যোগ করেছি, সেটা হলো মাত্রা। এই মাত্রাটা কি স্যার? আমরা দেখলাম যে ভৌত রাশি দুই ধরনের ছিল, প্রাথমিক ভৌত রাশি ও লব্ধ ভৌত রাশি। এইবার এই যে লব্ধ ভৌত রাশি সেগুলো প্রাথমিক ভৌত রাশিগুলো দিয়ে গঠিত, কিন্তু প্রত্যেকটি যে লব্ধ ভৌত রাশি কোন প্রাথমিক ভৌত রাশি দিয়ে গঠিত সেটা তার একক দেখে আমরা চিনতে পারতাম না। যেমন বললাম বল, এই যে ভৌত রাশিটা এটা কোন রাশি দিয়ে গঠিত, বলের একক দেখে আমরা চিনতে পারবো না। বলের সিজিএস একক কী হয়? ডাইন। এবং এসআই একক কী হয়? নিউটন, তাই না? এসআই একক নিউটন। এই বল আর নিউটন দেখে আমরা চিনতে পারিনি যে বল রাশিটা আসলে কোন ভৌত রাশি দিয়ে গঠিত। কমন। তাই আমাদের কাছে নতুন একটা তথ্য যোগ হয়ে গেল, সেটা হলো মাত্রা। এই মাত্রা কি স্যার? এই মাত্রা দেখে আমরা সহজে বুঝতে পারবো যে বল কোন ভৌত রাশির সাহায্যে গঠিত। যেমন বলের মাত্রা কি হয়? mL/T⁻², অর্থাৎ বল ভরের 1 ঘাতের উপর, দৈর্ঘ্যের 1 ঘাতের উপর এবং সময়ের -2 ঘাতের উপর নির্ভরশীল। কমন। এবার মাত্রা স্যার তাহলে আমরা কাকে বলবো? কোনো একটা ভৌত রাশি দৈর্ঘ্য, ভর, সময় এই প্রাথমিক ভৌত রাশিগুলোর উপর যে ঘাতে নির্ভরশীল তাকেই বলা হয় ওই ভৌত রাশির মাত্রা। কমন। আমি আর আলোচনাটা বিস্তারিত করছি না। এবার যে মাত্রাগুলো আমাদের জানা খুব প্রয়োজন, যার সাহায্যে ছাড়া আমরা অন্য কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করতেই পারবো না, সেই মাত্রাগুলো একবার আমি নির্ণয় করে দিচ্ছি। কমন। যেমন দৈর্ঘ্যের মাত্রা আমরা কি লিখি? এল, ক্যাপিটাল এল। এবং ভরের মাত্রা আমরা কি লিখি? ক্যাপিটাল এম। এটাকে অবশ্য আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারি। সময়ের মাত্রাকে আমরা কি লিখবো? ক্যাপিটাল টি। তারপরে ক্ষেত্রফল এর ফর্মুলা কি হয় স্যার? ক্ষেত্রফলের ফর্মুলা হয় দৈর্ঘ্য এর স্কোয়ার, তাই না? অর্থাৎ এল এর স্কোয়ার, এর মাত্রাকে আমরা লিখব ক্যাপিটাল এল তার স্কোয়ার। আয়তন
অর্থাৎ ভলিউম, এটার ফর্মুলা কী হয় স্যার, দৈর্ঘ্যের কিউব, তাহলে এটা কি হবে এল কিউব। বেগ, বেগ সমান সমান সরণ বাই সময়। অর্থাৎ দৈর্ঘ্য যে কোনো দূরত্ব সংক্রান্ত যে রাশিমালা তার সবগুলোর মাত্রাই হয়ে কিন্তু এল। বেগ সমান সমান তাহলে ছোটো করে লিখছি ভি ইজিক্যাল টু এস বাই টি, এটা হলো বেগ। তাহলে বেগের মাত্রা কী হবে স্যার, বেগের মাত্রা হবে এল বাই টি। সরণের মাত্রা আর সময়ের মাত্রা, সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাহলে এটাকে আমরা লিখব এল টি টু দি পাওয়ার -1। তারপরে ত্বরণ, ত্বরণ কী স্যার, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তন বাই সময়। তাহলে ত্বরণ এ ইজিক্যাল টু ডেল্টা ভি বাই টি। এবার বেগের মাত্রা কি, এটা এল টি টু দি পাওয়ার -1 আর টি একটা নিচে আছে, এটাও চলে যাবে উপরে, তাহলে এটা হবে টি -1 সমান সমান এল টি টু দি পাওয়ার -2। ওকে, এবার বল, বল সমান সমান কী হয় স্যার, এফ ইজিক্যাল টু এম এ। তাহলে ভরের মাত্রা আর ত্বরণের মাত্রা, ভরের মাত্রা কি স্যার, ক্যাপিটাল এম। আচ্ছা, এগুলোকে সবগুলোকে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে পারি, জায়গার অভাবের কারণে আমি দিলাম না। তারপরে ভরের মাত্রা ক্যাপিটাল এম, ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। চাপ, পি ইজিক্যাল টু কী হয় স্যার, এফ বাই এ। প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বল তাকে আমরা কি বলবো, চাপ। বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। এটাকে এক লাইনে করলে কি হবে, এম এল -1, এই টুটা চলে যাবে উপরে, এখানে একটা পজিটিভ আছে তাহলে থাকবে -1 টি টু দি পাওয়ার -2। কার্য ডাব্লিউ ইজিক্যাল টু কী হয় স্যার, এফ ডট এস। তাহলে বলের মাত্রা আর সরণের মাত্রা, বলের মাত্রা এই যে এম এল টি টু দি পাওয়ার -2, সরণের মাত্রা এল, তাহলে এটা সমান সমান আমরা পেয়ে যাব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা, শেষে কি আছে, ক্ষমতা, এটা একটু নিচে লিখলাম, ক্ষমতা, ক্ষমতা পাওয়ার ইজিক্যাল টু ডাব্লিউ বাই টি। কার্য করার হারকে আমরা কি বলে থাকি, ক্ষমতা। তাহলে কার্যের মাত্রা কি ছিল, কার্য এই যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই টি, দেখা যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই টি। হ্যাঁ, তো এই টিটা চলে যাবে উপরে, তাহলে এটা কি হবে, এটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এই গেল আমাদের কার্যের মাত্রা, ক্ষমতার মাত্রা। কমপ্লিট। এরপর আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম মাত্রা বিশ্লেষণ। এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা ভৌত রাশি সংক্রান্ত 3টা তথ্য নির্ণয় করতে পারি। কি স্যার, ভৌত রাশির মান এক একক থেকে অন্য এককে রূপান্তর করতে পারতাম, আর কি কোনো সমীকরণের নির্ভুলতা পরীক্ষা করতে পারতাম, এবং বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক আমরা নির্ণয় করেছিলাম। এরপরে দুটো ইম্পর্টেন্ট আর তথ্য আমাদের কি থেকে গেল, ত্রুটির গণনা ও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এইবার ত্রুটির গণনার ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই 3টা ফর্মুলায় মনে রাখবো, যেগুলো আমাদের ম্যাথামেটিক্যালে কাজে আসবে, অঙ্ক করার সময় কাজে লাগবে। ওকে, কি দুটি ভৌত রাশি যদি যোগ আর বিয়োগ রূপে থাকে তাহলে আমরা ত্রুটি কিভাবে গণনা করব। সাধারণত আমাদের এই যে এ আর বি এর ত্রুটিগুলো দেওয়া থাকবে এবং এক্স এর ত্রুটি নির্ণয় করতে বলবে কমন। তাহলে পার্সেন্টেজ অফ ডেল্টা এক্স বাই এক্স, অর্থাৎ এক্স পরিমাপে যতটা ত্রুটি হতে পারে এটাকে আমরা এই রূপে প্রকাশ করলাম, সমান সমান কী হবে, ডেল্টা এ অর্থাৎ এ পরিমাপের ত্রুটি প্লাস বি পরিমাপের ত্রুটি বাই এ বাই বি ইন্টু 100, তাহলেই আমরা পেয়ে যাব ডেল্টা এক্স পরিমাপে কত ত্রুটি হবে। এবং দুটি রাশি যদি গুণ আর ভাগ রূপে দেওয়া থাকে তাহলে যেমন এক্স ইজিক্যাল টু এ বি, এক্স ইজিক্যাল টু কী দেওয়া আছে এ বি, তাহলে এক্স পরিমাপে কত ত্রুটি হতে পারে ডেল্টা এক্স বাই এক্স, তাকে আমরা বলবো সমান সমান হবে ডেল্টা এ বাই এ পার্সেন্টেজের ত্রুটি এবং ডেল্টা বি বাই বি পার্সেন্টেজের ত্রুটি। অর্থাৎ যদি বলা থাকে এ পরিমাপের ত্রুটি 2%, বি পরিমাপের ত্রুটি 3%, তাহলে এক্স পরিমাপের ত্রুটি কত হবে, 2 + 3 করলে 5%। কমন, সিম্পল। অর্থাৎ ত্রুটি কিন্তু কোনো সময় ভাগ বিয়োগ এইসব হয় না, ত্রুটি সবসময় কী হবে, যোগ হবে। দুটো রাশি যদি যোগ রূপে দেওয়া থাকে তাহলে দেখো ত্রুটি আমরা কি করেছি, যোগ করেছি, এখানেও ত্রুটিকে কি করেছি, যোগ করেছি। এবার ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে সাধারণত এটাই বেশি আসে, যেমন এক্স ইজিক্যাল টু
পি টু দি পাওয়ার এ কিউ টু দি পাওয়ার বি দেখা যাচ্ছে। এইটা হলো আমাদের একটা ঘাতযুক্ত রাশি এক্স ইজিক্যাল টু পি টু দি পাওয়ার এ এবং কিউ টু দি পাওয়ার বি। এবার এক্স পরিমাপের ত্রুটি যখন আমরা বের করব তখন কি করব, পার্সেন্টেজ অফ ডেল্টা এক্স বাই এক্স ইজিক্যাল টু এ, যেটা ঘাত আছে সেটাকে নিয়ে যাব প্রথমে, যেটা ঘাত আছে সেটাকে নিয়ে যাব প্রথমে, বাকি সেম ডেল্টা পি বাই পি পার্সেন্টেজ প্লাস ডেল্টা কিউ বাই কিউ পার্সেন্টেজ। ওকে, অর্থাৎ কিউ পরিমাপের ত্রুটি আমাদের দেওয়াই থাকবে এবং পি পরিমাপের ত্রুটি আমাদের দেওয়াই থাকবে, কি পরিমাপের ত্রুটি আমাদের দেওয়াই থাকবে, শুধু ঘাটটা আমরা প্রথমে নিয়ে আসবো। অঙ্ক করলে আমাদের এগুলো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, অর্থাৎ কোনো একটা সংখ্যামালায় যে যে অঙ্কগুলো আমাদের তাৎপর্যপূর্ণ সেই সংখ্যা অঙ্কগুলো কতগুলো, সেগুলো হচ্ছে কিছু ফিক্সড নিয়ম আছে। তোমরা বইয়ের মধ্যে 6-7টা নিয়ম আছে, সেগুলো একটু পড়ে নিও। আমি মাত্র 2-1টা লিখেছি। যেমন যে অঙ্কগুলো শূন্য নয় সেগুলো তাৎপর্যপূর্ণ নয়। যেমন শূন্যগুলো যদি বাম দিকে থাকে তাহলে আমরা শুধুমাত্র এখান থেকে কাউন্ট করব 1, 2, দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এবং যদি দশমিক বিন্দুর পরেও বাম দিকে থাকে সেগুলোও তাৎপর্যপূর্ণ নয়। কমন, তাহলে এখানে হলো 1, 2, 3, প্রথম যে অশূন্য অঙ্ক সেখান থেকে গণনা শুরু করতে হবে 1, 2, 3, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে 3টি। এরপরে 9700, এই জায়গাটাই হচ্ছে কনফিউশন, যে এগুলো তো স্যার অশূন্য অঙ্কের পরে আছে, এগুলো কি তাৎপর্যপূর্ণ? এগুলোও তাৎপর্যপূর্ণ নয়। কমন, কিন্তু দশমিক বিন্দু থাকলে চলবে না। তাহলে এইখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে গেল 2টি। তারপরে কি, তারপরে হচ্ছে 277.4, 277.0। এইবার এই জিরোটা কি স্যার তাৎপর্যপূর্ণ? হ্যাঁ, এবার এই জিরোটা তাৎপর্যপূর্ণ। 277.0 এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যাবে 4টি। এই যে কনফিউশন, সেই কনফিউশনটা দূর করার জন্য যে কোনো সংখ্যাকে আমরা কি লিখব, সায়েন্টিফিক নোটেশনে লেখা শিখব। কমন, যাতে আমাদের এই সংখ্যার শেষের যে শূন্য দুটো আছে সেগুলো লিখতে কোনো রকমের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নিয়ে ভুল না হয়। তাহলে আমরা যে কোনো অঙ্ককে, যে কোনো সংখ্যাকে কিভাবে লিখতে শিখব, সেটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশনে। কিভাবে স্যার এই সায়েন্টিফিক নোটেশনে কোনো সংখ্যাকে লেখা হয়, সেটা লেখা হয় কিভাবে, ধরলাম এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, সেটাকে লিখবো আমরা a × 10 টু দি পাওয়ার b। কমন, যেমন 5700, এই একটা সংখ্যা, তাহলে একে লিখবো আমরা 57 × 10 টু দি পাওয়ার কত, 2। কমন, এবার 10-এর ঘাতে যে কোনো রাশিমালা থাকুক না কেন সেটা সবসময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে না। হ্যাঁ, 10-এর ঘাত যেগুলো থাকবে সেগুলো তাৎপর্যপূর্ণ আমরা ধরবই না। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা হয়ে যাচ্ছে, 2টি। এবার যদি দশমিক যুক্ত কোনো সংখ্যা থাকে, যেমন 5700, তাহলে এটাকে আমরা কি লিখবো, 57 × 10 টু দি পাওয়ার -1, তাহলে আমরা পেয়ে যাব কত, 10 দিয়ে ভাগ করলে 0.57। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। কমন, এইভাবে আমাদের কোনো একটা সংখ্যাকে লিখতে হবে সায়েন্টিফিক নোটেশনে a × 10 টু দি পাওয়ার b, তাহলে আমাদের এই কনফিউশনটা আর থাকবে না। ওকে, এরপরে হ্যাঁ, আর দুটো তথ্য থেকে গেল আমাদের, সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যখন দুটো রাশিমালার আমরা যোগ করব এবং দুটো রাশিমালার গুণ বা ভাগ করব, এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হয় যখন আমরা যোগ করব বা বিয়োগ করব। হ্যাঁ, তাহলে প্রথম নিয়মটা আমি লিখছি কি, যোগ আর বিয়োগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যোগ আর বিয়োগ যখন আমরা করব তখন সবসময় দশমিক বিন্দুর যে পর এরপরে কয়টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে সেটা লক্ষ্য করব। যেটাতে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে উত্তরটি আমাদের সেই অনুযায়ী লিখতে হবে। কমন, যেমন ধরলাম যে একটা সংখ্যা আছে 5.2 আর একটা সংখ্যা আছে 5.653, এই দুটোকে আমরা যোগ করব। তাহলে যোগ করি। আচ্ছা, এখানে লিখে দিই। তাহলে এখানে দশমিক বিন্দুর পর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা আছে, একটা। এখানে দশমিক বিন্দুর পর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা আছে, 3টা। সবসময় দশমিক বিন্দুর পরেরটা দেখব, টোটালটা কিন্তু না, যোগ বা বিয়োগের ক্ষেত্রে। এবার যোগ করে দেবো, তাহলে এটা হলো 3, 5, 8.8। এবার উত্তরটাতে কয়টা তাৎপর্যপূর্ণ সংখ্যা আমরা রাখবো সেটা হচ্ছে এই যে দশমিক বিন্দুর পরে কয়টা আছে, একটা। তাহলে উত্তরটা আমাদের লিখতে হবে 8.8। যদি আসন্ন মানে লিখতে বলে তাহলে এটা 8.9 হয়ে যেতে পারে। এটা হয়ে গেল আমাদের উত্তর।
হ্যাঁ, এখানেও দশমিক বিন্দুর পর কয়টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে? শুধুমাত্র একটা থাকবে। এরপর যদি আমাদের গুণ বা ভাগ করতে বলে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ক্ষেত্রে যদি আমাদের গুণ বা ভাগ, তাহলে টোটাল যে সংখ্যাটা থাকবে সেখানে যে সংখ্যাটাতে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে সেই অনুযায়ী আমাদের উত্তরটা লিখতে হবে। সাপোজ ধরলাম 2, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 2টি, এর সঙ্গে গুণ করব আমরা 2.336, এটাই এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4টি। কমন? তাহলে উত্তর যখন আমরা লিখব তখন সবসময় যে সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম আছে সেই অনুযায়ী উত্তরটা লিখতে হবে। এদের গুণ করলে কত পাওয়া যায়? 2.336 ইন্টু 3.2। ওকে, এবার গুণ করব। 6 দুগুণি 12, 6 একে 7, 6 4 ইন্টু 6 3 18, হাতে থাকলো 1, 9 কে 10, হাতে থাকলো 1, 9 কে 10, হাতে থাকলো 1, 3 দুগুণি 6 একে 7, তাহলে এটা হবে 2, 7 8 15, 7 4 7। ওকে, এবার কয় করে দশমিক? 1 2 3 4, 4 করে 1 2 3 4। এবার উত্তরটা কি আমরা সেই সম্পূর্ণ ডিজিটগুলোই লিখবো নাকি কম লিখবো? কম লিখতে হবে। আমাদের সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোন রাশিমালাটাতে ছিল? এটাতে কয়টা আছে? 2টো। তাহলে উত্তরটাও আমাদের লিখতে হবে 7.4। আর যদি আসন্ন মানে লিখি তাহলে হবে 7.5, যেহেতু এটা 4-এর পর 7 আছে। ওকে, এই গেল আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায়ের থিওরি ক্লাস। তাহলে আমরা চলে গেলাম আমাদের প্রথম অধ্যায় ভৌত রাশির পরিমাপ ও মাত্রা অধ্যায় থেকে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলোর সমাধানে। কোশ্চেন নম্বর 1 কি বলা হয়েছে? সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্কের মাত্রিক সংকেত হলো অপশন এ ml t⁻², অপশন বি m-1 l-1 t-1, অপশন সি m-l-1 t-1, অপশন ডি m-l-1 t-2। আচ্ছা, এখানে ভৌত রাশির পরিমাপ ও অধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখব বিভিন্ন রাশির মাত্রাগুলো আমাদের নির্ণয় করতে বলবে, কিন্তু যেগুলো আমাদের পড়ার নেই। তাই এইসব নতুন নতুন রাশিমালার যদি গাণিতিক ফর্মুলাগুলো আমরা মনে রাখতে পারি তাহলে আমরা তাদের মাত্রাগুলো নির্ণয় করতে পারবো। কমন কিছু কিছু নতুন রাশিমালা পরবর্তীতে আমরা সেকেন্ড সেমিস্টারে পড়ব, সেই রাশিমালাগুলোই এখানে তুলে দেওয়া থাকে। অতএব তাই আমাদের প্রথমত এদের যে গাণিতিক রাশিমালা সেটা মনে করে নিতে হবে। সান্দ্রতাঙ্ক n দিয়ে আমরা একে প্রকাশ করি, এটা সমান সমান হয় f/a dv/dx। f হলো প্রয়োজনীয় স্পর্শকীয় বল, a হলো ক্ষেত্রফল, dv/dx হলো গতিবেগের নতিমাত্রা। তাহলে স্যার সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক কি জিনিসটা কী ছিল? আমরা প্রবাহীর কথা শুনেছি। প্রবাহীর অর্থাৎ তরলের মধ্যে যখন তরলের বিভিন্ন লেয়ারগুলো গতিশীল হওয়ার চেষ্টা করে তাহলে এক লেয়ার অপর লেয়ারের বিরুদ্ধে যে বাধা বল দেয় তাকে আমরা বলবো সান্দ্রতা। সান্দ্রতাঙ্ক কাকে বলতে? অবস্থিত দুটি তরল স্তম্ভের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে হলে যে পরিমাণ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে আমরা বলবো সান্দ্রতাঙ্ক। কেমন? এই হলো আমাদের সান্দ্রতাঙ্কের ডেফিনেশন। তাহলে এখানে কোন কোন রাশিমালাগুলো জানলে আমরা সান্দ্রতাঙ্কের যে মাত্রা সেটা নির্ণয় করতে পারবো? দেখো, এফ বলের যে মাত্রা সেটা আমরা জানি, এ ক্ষেত্রফল এরও মাত্রা আমরা জানি, dv/dx অর্থাৎ গতিবেগের যে নতিমাত্রা সেটাও আমরা জানি। ওকে, তাহলে আমরা এবার লিখছি কিভাবে এর মাত্রাটা আমরা মনে রাখবো। এফ এর মাত্রা কি হয়? ml t⁻², এ এর মাত্রা l², dv অর্থাৎ গতিবেগ l t⁻², এবং dx এর মাত্রা l। তাহলে এই এল তো কেটেই যাবে, তো শেষমেশ কি থাকলো? ml, এখানে l আছে আরও দুটো, তাই তো? তাহলে একটা উপরে ছিল, এটা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মানে উপরে 1 ছিল নিচ থেকে -2 গেল, তাহলে হয়ে গেল l-2। আর টি আছে এখানে -2 অলরেডি, এখানে একটা মাইনাস, উপরে গেলে প্লাস, তাহলে আমরা পাবো l-1 t, এখানে প্লাস t-1, l-1 t-1, এটা আছে অপশান সিতে। এই গেল আমাদের প্রথম নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চিন 2। এখানে কি বলা হয়েছে? তাপগ্রাহিতার মাত্রিক সংকেত, 4টা অপশান এখানেও দেওয়া আছে। আবার একটা নতুন রাশিমালা তাপগ্রাহিতা, এটাও কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারে পড়বো। তাপগ্রাহিতা স্যার কাকে বলা হয়? কোনো বস্তুর একক তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় তার তাপগ্রাহিতা, অর্থাৎ তাপগ্রাহিতা সমান সমান প্রয়োজনীয় তাপ। কোশ্চিন নম্বর 2, তাপগ্রাহিতা,
গ্রাহিতা সমান সমান হয় প্রয়োজনীয় তাপ বাই তাপমাত্রা বৃদ্ধি। কেমন? প্রয়োজনীয় তাপ বাই তাপমাত্রা বৃদ্ধি। ওকে, এবার তাপ শক্তি কার্য এর তিনটার একক একই, সেটা কি ml² T⁻⁻2 এবং তাপের একককে আমরা কেলভিন দিয়ে প্রকাশ করব। তাহলে এটা যখন উপরে চলে যাবে কি হবে ml² T⁻⁻2 কেলভিন -1। এটা আছে অপশান বিতে। এই গেল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমি শুরু করছি কোশ্চেন নম্বর 3। কি বলা হয়েছে? টি সময় একটি কণার বেগ v = at + b / t + c হলে a b c এর মাত্রিয় সংকেত হবে যথাক্রমে অপশান এ l² t lt, অপশান বি lt⁻⁻2 lt, অপশান সি lt² lt l, অপশান ডি lt t²। আচ্ছা, এই যে অঙ্কটি দেওয়া আছে সেখানে আমরা যে নীতি ব্যবহার করব তাকে বলা হয় মাত্রা সমমাত্রিক নীতি। এই মাত্রা সমমাত্রিক নীতি অনুযায়ী কোনো একটা সমীকরণের বাম পক্ষের যা মাত্রা হবে ডান পক্ষের মাত্রা তাই হবে, এবং দুটো রাশিমালা যদি যোগ রূপে থাকে বা বিয়োগ রূপে থাকে তাদের প্রত্যেকের মাত্রা হবে সমান। এই নীতি ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে আমাদের দেওয়া ছিল b = at + b / t + c, যেখানে t হলো সময়, তার মাত্রা হলো ক্যাপিটাল টি, এবং v হলো গতিবেগ, এর মাত্রা হলো lt⁻⁻1। ওকে, সর্বপ্রথম তাহলে আমরা a এর মাত্রা বের করি। তাহলে মাত্রা সমমাত্রিক নীতি ব্যবহার করে আমরা কি পাবো? যে v এর মাত্রা সমান সমান হবে at এর মাত্রা। কমন? অতএব a এর মাত্রা কি হবে? a এর মাত্রা সমান সমান হবে v এর মাত্রা বাই t এর মাত্রা। এবার v এর মাত্রা কি? এই যে l⁻⁻1 এবং t এর মাত্রা কি? ক্যাপিটাল টি। এই টিটা চলে যাবে উপরে, তাহলে হলো l⁻²। এইটা গেল a এর মাত্রা। মাত্রাকে আমরা এরকম করে বক্স দিয়ে শেষে লিখব উত্তরটা। কেমন? আচ্ছা, তারপরে আমরা বি আর সি এর মাত্রা বের করব। তাহলে নিচেরটা দেখতে পাচ্ছি যে কোনো একটা সমীকরণের মধ্যে এইটুকু অংশ যোগ রূপে আছে, তাহলে টি এর মাত্রা যা হবে সি এর মাত্রা তাই হবে। অতএব আমরা লিখব যে প্রদত্ত সমীকরণে টি প্লাস সি এর মাত্রা হবে সমান। অতএব সি এর মাত্রা সমান সমান হবে টি এর মাত্রা। এটা কত? সেটা হয় ক্যাপিটাল টি। বক্স করে দিলাম আমরা। ওকে, তারপরে আমরা বের করব বি এর মাত্রা। এবং আর কি বলতে পারি? মাত্রা সমমাত্রিক নীতি লেখাই আছে যে b / t + c এইটুকু অংশের যা মাত্রা হবে v এর মাত্রা তাই হবে, কারণ এই দুটো রাশিমালা যোগ রূপে আছে। তাহলে এইটুকু অংশের মাত্রা সমান সমান হবে এইটুকু অংশের মাত্রা, আবার প্রত্যেকের মাত্রা সমান হবে v এর মাত্রা। তাহলে আমরা লিখতে পারি যে b / t + c এর মাত্রা সমান সমান হবে v এর মাত্রা। ওকে, এবার t + c এর মাত্রা কত? t। তাহলে এটা লিখবো আমরা b / t এর মাত্রা সমান সমান v এর মাত্রা। হ্যাঁ, সমান সমান v এর মাত্রা। অতএব b এর মাত্রা সমান সমান কি হবে? v × t এর মাত্রা। এবার এটা কি লিখবো? v এর মাত্রা এই যে l⁻⁻1 × t এর মাত্রা ক্যাপিটাল T। তাহলে এখানে -1 এখানে +1, এটা কেটে যাবে, থাকবে শুধু l। তাহলে b এর মাত্রা আমরা কি পেলাম? b এর মাত্রা আমরা পেলাম l। a এর মাত্রা l⁻², c এর মাত্রা এটা, b এর মাত্রা এটা। তো একসঙ্গে লিখলে a b c এর মাত্রা যেগুলো আমরা পাচ্ছি সেগুলো হলো l⁻², তারপরে b এর মাত্রা l আর c এর মাত্রা t। তাহলে এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান বিতে। অপশান বিতে। এই গেল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4। কি বলা হয়েছে? ভর ও দ্রুতি পরিমাপের শতকরা ত্রুটির মান যথাক্রমে 2% ও 3%।
যখন ভর ও দ্রুতি পরিমাপ করে গতিশক্তি নির্ণয় করা হয় তখন গতিশক্তি পরিমাপের সর্বোচ্চ ত্রুটি। এইবার চলে গেলাম আমরা ত্রুটির অঙ্কে। চারটা অপশন কি দেওয়া ছিল, 11%, 8%, 5% ও 1%। তাহলে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে, ভর ও দ্রুতি আমাদের বের করতে হবে গতিশক্তি পরিমাপের ত্রুটি। এবার গতিশক্তি এর যে রাশিমালা সেটা কী হয় আমাদের প্রত্যেকেরই জানা আছে, গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান সমান হাফ mv স্কোয়ার। তাহলে এই যে রাশিমালাটা সেটা একটা ঘাতযুক্ত রাশিমালা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ঘাতযুক্ত রাশিমালার ত্রুটি নির্ণয় করার যে ফর্মুলা আমরা লিখেছিলাম সেটা ব্যবহার করতে হবে। কোশ্চেন নম্বর 4, তাহলে লিখবো যে আমরা জানি গতিশক্তি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। অতএব আমাদের যে ভর পরিমাপের ত্রুটি আর দ্রুতি পরিমাপের ত্রুটি, পার্সেন্টেজ অফ ডেল্টা এম বাই এম সেটা দেওয়া আছে কত, 2%, এবং পার্সেন্টেজ অফ ডেল্টা ভি বাই ভি এটা দেওয়া আছে 3%। অতএব পার্সেন্টেজ অফ কাইনেটিক এনার্জি বাই কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত হবে, পার্সেন্টেজ অফ ডেল্টা এম বাই এম পার্সেন্টেজ প্লাস ডেল পাওয়ারটা চলে আসবে সামনে 2 ইন্টু, আর হাফের কোনো ত্রুটি হয় না, শুধুমাত্র ভি স্কোয়ারে, তাহলে 2টা সামনে ডেল্টা ভি বাই ভি পার্সেন্টেজ। আচ্ছা, এখানে পার্সেন্টেজটা আমরা এদিকে করে দিই, এগুলোতেও এদিকে করে দিই, তাহলে একই হবে। তারপরে এটা কত দেওয়া আছে, 2 প্লাস এটা 2 ইন্টু 3, এটা 3, তাহলে টোটাল হয়ে গেল 2%, এদিকে লিখছি 2% প্লাস 6% সমান সমান 8%। এটা আছে আমাদের অপশান বিতে। তারপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 436.322227.2 সংখ্যাগুলির যোগফল উপযুক্ত তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আছে তার অঙ্ক সংখ্যা হবে। আচ্ছা, 3টে রাশিমালা দেওয়া আছে, তাদের আমাদের যোগ করে উত্তরটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা হবে সেটা নির্ণয় করতে হবে। অপশানগুলো কী দেওয়া আছে, 3, 4, 5, 7। ওকে, তাহলে আগে আমরা যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো যোগ করি। কি দেওয়া আছে, 436.32, তারপরে 227.2, তারপরে দেওয়া আছে 0.301। এইটাকে আমাদের যোগ করে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা লিখতে হবে। আচ্ছা, তো আমরা যখন এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার নিয়মটা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যদি কতকগুলো রাশিমালাকে বা সংখ্যাকে যোগ বা বিয়োগ করতে হয়, তাহলে কিভাবে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করব, যে সংখ্যাটির দশমিকের পরে সবচেয়ে কম অঙ্ক সংখ্যা থাকবে সেই অনুযায়ী আমাদের উত্তরটা লিখতে হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে দশমিকের পরের প্রথম যে সংখ্যা, এখানে দশমিকের পরে কয়টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে, 2টা, এখানে কয়টা আছে, 1টা, এখানে কয়টা আছে, 3টা। ওকে, তাহলে উত্তর আমাদের এই অনুযায়ী লিখতে হবে। এবার যোগটা করে দিই, তাহলে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 8, আর 7 6 13, হাতে থাকলো 1 3 3 6, এটা হলো 6, তাহলে 6.821। তাহলে উত্তরে কি আমরা সবগুলো নিব না, দশমিকের পরে শুধুমাত্র আমাদের একটাই নেওয়া চলবে, কারণ এখানে যে সংখ্যাগুলো ছিল তার সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দশমিকের পর আছে 1, তাই আমাদের উত্তর লিখতে হবে 663.8। এটা এতে কয়টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো, তাহলে 1 2 3 4, 4টি। উত্তরটা টোটালে লিখতে হবে, কিন্তু উত্তরটা যখন লিখবো সেটা এই অনুযায়ী লিখতে হবে, দ্বিতীয় নম্বর সংখ্যাটা অনুযায়ী, অর্থাৎ দশমিকের পরে শুধুমাত্র একটাই সংখ্যা অঙ্ক আমরা রাখতে পারবো। তাহলে এটা আছে অপশান বিতে। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 6। কী বলা হয়েছে, 3টি পরিমাপের পার্ট 18.425 সেন্টিমিটার, 7.21 সেন্টিমিটার, 5.01 সেন্টিমিটার, এদের যোগফল সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে। আমাদের এবার যোগফলটাকে প্রকাশ করতে বলেছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটিগুলো না। 4টা অপশান দেওয়া আছে। কোশ্চেন নম্বর 6, তাহলে এবার আমরা যোগ করব, তাই না। কি দেওয়া আছে,
18.425, তারপরে 7.21, 5.0। আচ্ছা, এটা কত মজার ব্যাপারটা হয়ে গেল, তাই না? যোগ আমরা কত ছোটোবেলায় শিখে এসেছি, এই ক্লাস 11-এ এসেও আমাদের আবার যোগ করতে হচ্ছে। তাহলে এখানে দশমিকের পর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা? 3টা, এখানে 2টো, এখানে 1টা। তাহলে উত্তরটা আমাদের এই অনুযায়ী লিখতে হবে। যোগটা করলে 5, 3, 6, 15, 15, 20 হয়ে থাকলো 2, তাহলে এটা হলো 3। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে 30.6। শুধুমাত্র 6টা নেওয়া চলবে, কারণ দশমিকের পর আমরা একটাই নিতে পারবো। তাহলে উত্তর হবে কি? অপশান বি। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 7। 7 নম্বরে কী বলা হয়েছে? একটা সংখ্যা দেওয়া আছে 0.002020, এতে সার্থক অঙ্ক সংখ্যা কয়টা? ওকে, তাহলে আমরা দেখেছিলাম দশমিকযুক্ত কোনো সংখ্যায় শেষের যে ডিজিটগুলো সেগুলো শূন্য হলেও সেগুলোকে কিন্তু তাৎপর্যপূর্ণ ধরতে হবে। মাঝেরটাকে তো ধরতেই হবে, শেষেরটাকেও ধরতে হবে। তাহলে এখানে প্রথমেরগুলো বাদ, শুধুমাত্র এটাকে নিতে হবে। এটা হয়ে যাবে টোটাল 4টা। এটা আছে অপশান সিতে। এরপরে আমরা চলে যাব অনুরূপ। আচ্ছা, এর দুটো অনুরূপ দেওয়া আছে। 6.025 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা, এবং 0.0900 এতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা? তাহলে এরপরে আমরা চলে গেলাম 7-এর যে অনুরূপ, সেইখানে 1 নম্বর যে অঙ্কটা সেখানে দেওয়া আছে 6.0025, এতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা হবে? এখানে তো সবগুলোকেই ধরতে হবে, প্রথম অশূন্য অঙ্ক থেকে শুরু করে শেষ পর্যন্ত, আর মাঝে যদি শূন্য থাকে সেগুলোকে তো ধরতেই হবে। তাহলে এটা হলো 1, 2, 3, 4, 5, 5টা। এটা আছে অপশান সিতে। তারপরে 2 নম্বরে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.06900। আবার দশমিকযুক্ত একটা সংখ্যা, প্রথম অশূন্য যে শূন্য সেটাকে ধরবো না, প্রথম অশূন্য থেকে গণনা শুরু করতে হবে একদম শেষ পর্যন্ত। শেষে প্রথমে যদি দশমিক থাকে, শেষে সংখ্যাটা থাকলেও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়। তাহলে এখানে হয়ে যাবে 4টা, 1, 2, 3, 4। এটা আছে অপশান সিতে। কমন। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 8। কী বলা হয়েছে? গতিবেগ, সময় ও বলকে যদি মৌলিক রাশি ধরা হয় তবে ভরের মাত্রীয় সংকেত হবে f(v-1t), f(v-t-1), f(v-2t-1), f(v-t-2). এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা ব্যবহার করে নেব মাত্রা বিশ্লেষণের নীতি। কমন। আমরা ধরে নেব যে আমাদের যে ভরের মাত্রা কী কী রাশিমালাগুলো বলেছে। প্রথমত আমরা লিখব বল, তারপরে গতিবেগ ও সময়, এই 3টা দেওয়া আছে। বল, গতিবেগ, সময়। ধরে নিব ভরের মাত্রা, বল, গতিবেগ ও সময়ের মাত্রা, এটা a ঘাত, এটা b ঘাত, এটা c ঘাত এর উপর নির্ভরশীল। কমন। তাহলে আমরা বলতে পারি m ভরের মাত্রা, ভরের যে মাত্রা m সেটা সমানুপাতি বল f এর a ঘাত, আর বেগ হচ্ছে আমাদের v এর b ঘাত, এবং সময় t এর c ঘাত এর সঙ্গে সমানুপাতি। এবার এই সমানুপাতি চিহ্ন তুলতে গেলে আমরা বসাবো একটা k, f v⁴b এবং t⁴c। এরপর আমরা কি করব? ভরের যে মাত্রা ক্যাপিটাল M, সেটা ক্যাপিটাল Mই থাকবে। কে এর কোনো মাত্রা হয় না। বলের মাত্রা কি হয়? বল এর মাত্রা বেগের মাত্রা, তারপর সময় মাত্রা। এটা আমরা লিখে নিই ml t⁻², আর বেগের মাত্রা l t⁻−1, সময়ের মাত্রা ক্যাপিটাল T। তাহলে আমরা বসাবো এবার ml t⁻²। এটা হলো বলের মাত্রা, এর ঘাত কত? a। বেগ হলো l t⁻−1, এর ঘাত কত? b। আর সময়ের মাত্রা ক্যাপিটাল T, এর ঘাত হলো c। আচ্ছা, এই যে কোনো একটা মাত্রা
যদি সিঙ্গেল থাকে একে আমরা MLT রূপে প্রকাশ করতে পারি। কীভাবে? M এর ঘাত তো 1 আছেই, T এর কোনো ঘাত নেই তাহলে বসাবো 0, L এর কোনো ঘাত নেই তাহলে বসাবো 0, T এর কোনো ঘাত নেই তাহলে বসাবো 0। আচ্ছা, এবার এদিককারগুলো M শুধু এই জায়গায় আছে তাহলে এটা হলো m টু দি পাওয়ার a। এবার L টু দি পাওয়ার a এখানে, L টু দি পাওয়ার b এখানে, তাহলে L হলো a প্লাস b, আর T এখানে -2a, আর এখানে -b, আর এখানে +c। এবার কি করব আমরা? তুলনা, বাম পক্ষ আর ডান পক্ষের মধ্যে তুলনা করি। এখানে করব আমরা m এর তুলনা, অর্থাৎ m এর ঘাতের তুলনা, আর এখানে করব আমরা L এর তুলনা, আর এখানে করব আমরা T এর তুলনা। কমন? তাহলে এখানে m এর ঘাত 1, এখানে m এর ঘাত a, অতএব বলতে পারি a = 1। এবার এখানে L এর ঘাত 0, এখানে L এর ঘাত a প্লাস b, অতএব বলতে পারি a প্লাস b = 0, অতএব b a তো আমরা বের করে নিয়েছি, b = -a -1, কারণ a = -1। এবার T এর তুলনা, তাহলে এইটুকু অংশ মানে 0, -2 - b + c, অর্থাৎ T এর যে পাওয়ার আর বামপক্ষের T এর যে পাওয়ার সেটা সমান করতে হবে। ওকে, প্রথমে আমরা m এর যে পাওয়ার a আর এখানে m এর পাওয়ার 1 সেটা সমান করেছি। দ্বিতীয় ক্ষেত্রে L এর যে পাওয়ার a + b, দ্বিতীয় ক্ষেত্রে আর এদিকে L এর পাওয়ার 0 সেটা সমান করেছি, এবং তৃতীয়টাতে T এর যে পাওয়ার এটা এবং T এর যে পাওয়ার এটা সেটা সমান করে দেব। তাহলে a আর b হয়ে গেছে, আমরা c বের করব। অতএব c = এটা এই পারে গেলে কি হবে? 2a + b। এবার 2a এর মান কি? 1, a এর মান হলো 1 প্লাস b এর মান কত? -1, তাহলে এটা হয়ে যাবে -1। তাহলে 2 - 1 = 1। তাহলে সবগুলো আমরা পেয়ে গেলাম। a এর মান 1, b এর -1, c এর মান 1। অতএব আমাদের যে m ভরের যে মাত্রা সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে f এর a ঘাত। a ঘাত বলতে 1, তার মানে 1টা না লিখলেও চলবে। এবার v এর কত ঘাত? v এর -b অর্থাৎ -1, এবং t এর ক্ষেত্রেও 1, t এর ক্ষেত্রেও 1। তাহলে এই গেল আমাদের m এর যে মাত্রা, বল, গতিবেগ ও সময়কে মৌলিক রাশি ধরে। তাহলে এটা কোন অপশানে আছে? এতে, f v - 1 t, এটা আছে অপশান এতে। ঠিক আছে, এই গেল আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9 নম্বরে কী বলা হয়েছে? একটা বামপক্ষ ও ডানপক্ষ দেওয়া আছে, কৌণিক ভরবেগ, টর্ক, ঘাত, বল, শক্তি, এদের মাত্রাগুলো আমাদের কোনটা হবে সেই অনুযায়ী সাজাতে হবে, তাই না? তো আমরা রাশিমালাগুলো লিখছি আর এক এক করে তাদের মাত্রাগুলো নির্ণয় করছি, তাহলেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। তো কোশ্চেন নম্বর 9, এ নম্বর কি দেওয়া আছে? সেটা দেওয়া আছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ L = আমরা আমাদের প্রথম সেমিস্টারেই যে বৃত্তীয় গতি অধ্যায় সেখানে কৌণিক ভরবেগ পেয়ে যাব। কৌণিক ভরবেগ L = mvr, ভর, বেগ আর দূরত্ব। দূরত্ব বলতে এখানে ব্যাসার্ধ ছিল। তাহলে এটা কি হবে? এর কৌণিক ভরবেগের মাত্রা, ভরের মাত্রা M, বেগের মাত্রা L t⁻⁻1 আর দূরত্বের মাত্রা L। তাহলে এটা আমাদের হয়ে গেল ml² t⁻⁻1, সেটা আছে অপশান ডিতে। এটা আছে অপশান ডিতে, কৌণিক ভরবেগের মাত্রা ml² t⁻⁻1, এটা আছে অপশান ডিতে। তারপরে দ্বিতীয় নম্বর কি আছে? সেটা হলো টর্ক। ওকে, এবার এই যে টর্ক, সেটাও আমরা আমাদের যে একদম শেষের দিকের অধ্যায় আছে দৃঢ়গতির ঘূর্ণন, সেই অধ্যায়ে এই টর্কের সম্পর্কে পড়ব। এবং মনে রাখার জন্য আমরা কি করব? এই যে টর্ক আছে, টর্কের যে মাত্রা, সেটা কার মাত্রা সমান হয়? সেটা হয় কার্যের মাত্রা সমান। টর্কের মাত্রা আর কার্যের মাত্রা, শক্তির মাত্রা একই। তাহলে এদের মাত্রা কি হবে? ml² t⁻⁻2, ml² t⁻⁻2, এটা আছে অপশান এতে। এটা হলো কার্যের টর্কের মাত্রা। তারপরে সি নম্বর কি দেওয়া আছে? ঘাত বল। আচ্ছা, ঘাত বল আর বলের ঘাত দুটো টার্ম কিন্তু আলাদা আলাদা। ঘাত বলের যে মাত্রা সেটা বলের মাত্রারই সমান, বলের মাত্রার সমান।
আর বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। আর যেটা বলের ঘাত সেটার মাত্রা আবার ভরবেগের মাত্রার সমান, ভরবেগের মাত্রার সমান। নিউটনের গতিসূত্র আশা করি তোমাদের প্রত্যেকের পড়া হয়ে গেছে, তাই না? বলের ঘাতের মাত্রা ভরবেগের মাত্রা সমান, সেটা কি হবে? এম এল টি টু দি পাওয়ার -1। তো সি নাম্বার অপশান অনুযায়ী যেটা এম এল টি -1 সেটা অপশান বি দেওয়া ছিল, সেই জন্য আমি বলের ঘাতটা ধরে নিয়ে অঙ্কটা করলাম। ওকে, ঘাত বলের মাত্রারই সমান হয়, বলের ঘাতের মাত্রা ভরবেগের মাত্রা সমান এল টি টু দি পাওয়ার -1, সেটা ঘাত বল হবে না, তাহলে বলের ঘাত হবে এটা। আর অপশান ডি যেটা দেওয়া আছে সেটা হলো শক্তি। আচ্ছা, শক্তি তো আমরা করেই নিলাম, বলেই দিলাম, কার্যশক্তি টর্কের যে মাত্রা সেটা একই হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে এটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অপশান এ। কারণ এই গেল আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 10 নম্বর কি বলা হয়েছে? গতিবেগ, সময় ও বলকে মৌলিক রাশি ধরে ঘনত্বের মাত্রীয় সংকেত কত হবে? আচ্ছা, 8 নম্বর অঙ্কটা যেভাবে সমাধান করলাম এটাকেও আমরা মাত্রা বিশ্লেষণের নীতি ব্যবহার করে সমাধান করতে পারবো। কেমন? কোশ্চেন নম্বর 10, তাহলে যে রাশিটার মাত্রা বের করতে হবে সেটা আগে ধরে নিব। 10 নম্বর কি ধরবো? যে ঘনত্ব এর মাত্রা বের করতে বলেছে, লিখবো যে ঘনত্বের মাত্রা কোন কোন রাশিমালা দেওয়া আছে এখানে? বল, হ্যাঁ, তাহলে প্রথমে লিখবো বল, তারপরে দেওয়া আছে গতিবেগ, গতিবেগ ও সময়ের মাত্রার, এটার এ, এটার বি ও এটার সি ঘাতে উপর নির্ভরশীল। ওকে, এইটুকু অংশ আমরা আগে লিখলাম। এরপরে ঘনত্ব, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি। এর মাত্রা সমানুপাতিক তাহলে কার হবে? বলের এ ঘাতের মাত্রা, আর গতিবেগ এর ভি ঘাতের উপর, আর সময়ের এটা টি সি ঘাতের উপর নির্ভরশীল, টি টু দি পাওয়ার সি। সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাদের নিতে হবে একটা ধ্রুবক, এটা নিলাম আমরা কে, তাহলে এফ টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। এরপরে ঘনত্ব সমান কী হয়? ভর বাই আয়তন। তাহলে ঘনত্বের মাত্রা, এবার এদিকে আমি মাত্রাগুলো লিখছি। ডি এর যে মাত্রা সেটা হয় ভর বাই আয়তন, এম এল টু দি পাওয়ার -3 ভর বাই আয়তন। আর এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, এম এ বল ইন্টু ত্বরণ, ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1, আর টি এর যে মাত্রা সেটা হয় ক্যাপিটাল টি। ওকে, এবার তাহলে উভয় পক্ষে যে মাত্রাগুলো সেগুলো আমরা বসাবো। আর ডি এর মাত্রা এম এল -3, কে এর কোনো মাত্রা হয় না। এরপর এফ, ভি আর টি এর মাত্রা বসাবো। এম এল টি টু দি পাওয়ার -2 এর পাওয়ার এ, ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1 এর পাওয়ার বি, আর এরপরে টি এর মাত্রা ক্যাপিটাল টি এর পাওয়ার সি। আচ্ছা, এটাকে তাহলে আমরা এম এল টি রূপে লিখে দিই। এম এল টু দি পাওয়ার -3, টি ছিল না তাই পাওয়ারে 0, আর এখানে এম আছে একটাই, তাহলে এম টু দি পাওয়ার এ, এল এখানে, তাহলে এল টু দি পাওয়ার এ প্লাস বি, তারপরে টি হলো টি টু দি পাওয়ার -2a বি প্লাস সি। হ্যাঁ, এরপরে আমরা তুলনা করব, এম এর তুলনা, এল এর তুলনা আর টি এর তুলনা। এখানে লিখবো আমরা এম এর তুলনা, এখানে করব এল এর তুলনা, এখানে করব টি এর তুলনা। তাহলে আমরা সর্বপ্রথম এম এর তুলনা করব। এম এর সঙ্গে যদি এম এর তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সমান আমরা পেয়ে যাব 1, কারণ এখানে এম এর ঘাত কত? 1। এরপরে এল এর সঙ্গে এল এর তুলনা করব, তাহলে আমরা পাবো এ প্লাস বি ইজিক্যাল টু কি? -3। এখানে এল এর ঘাত কত? -3। এটা বের করে নিয়েছি, অতএব বি ইজিক্যাল টু -3 -1 -4। এরপরে টি এর তুলনা, টি এর সঙ্গে টি এর তুলনা করলে এইটুকু অংশ সমান হবে 0, তাহলে -2 বি প্লাস সি ইজিক্যাল টু 0। আর এ বি বের করা হয়ে গেছে, সি বের করবো, অতএব সি ইজিক্যাল টু এটা চলে যাবে এই পারে, তাহলে এটা হলো প্লাস দুটোই 2, এ এর মান হলো 1 আর বি এর মান কত? বি এর মান -4, তাহলে -4
সমান সমান 2 মাইনাস 4 সমান সমান মাইনাস 2। তাহলে a1 b মাইনাস 4 c মাইনাস 2। এরপরে আমরা উত্তর লিখবো, শুধু মাত্রাগুলো লিখবো। অতএব ডি এর যে মাত্রা সেটা আমরা কি পাবো, এফ এর ঘাত এ মানে 1, তাহলে এটা লিখতে হবে না, 1টা লিখতে হবে না, বি মানে মাইনাস 4। তাহলে ভি এর যে পাওয়ার সেটা ছিল -4 হবে, -4, এবং টি এরটা কত হবে, সি অর্থাৎ -2। তাহলে টি -2। এটা এবার কোন অপশানে আছে, এটা আছে অপশান এ, এটা আছে অপশান এ ভি টু দি পাওয়ার -4 টি টু দি পাওয়ার -2। এটাও ক্যাপিটাল টি এ দেওয়া ছিল। হ্যাঁ, তাহলে এটাকেও ক্যাপিটাল টি লিখে দিই। হ্যাঁ, কারণ সময়টা দেওয়াই ছিল যে এটা ক্যাপিটাল টি ধরতে হবে। চলো, এইগুলো আমাদের কত 10 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স সম্পর্কটিতে টি হলো সময় আর স্মরণ হলো এক্স, আর ডাব্লিউ অর্থাৎ ওমেগা বাই কে এর মাত্রিক সংকেত কত হবে। 4টা অপশান এখানে দেওয়া আছে। তাহলে সাইন এর যে পরবর্তী অংশ সেটা কি হয়, সেটা হয় থিটা। এবার আমরা জানি থিটা একটা মাত্রাহীন রাশি, তাহলে এখানেও সাইনের পরবর্তী যে অংশ সেটা হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স, এটা তাহলে কি হবে, মাত্রাহীন। কোশ্চেন নম্বর 11 আমাদের যে রাশিমালা সেটা দেওয়া আছে y = a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। লিখবো যে আমরা জানি থিটা অর্থাৎ সাইনের পরবর্তী যে অংশ থিটা, এটাই সাধারণত হয়, সাইনের পরবর্তীতে যে অংশ থাকে সেটা হয় থিটা। আমরা জানি থিটা একটি মাত্রাহীন রাশি, তাই না, থিটা কি মাত্রাহীন। অতএব এইটুকু অংশও তাহলে থিটা, এটাও তাহলে মাত্রাহীন। অতএব আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণ অনুযায়ী ওমেগা টি মাইনাস কে এক্স সমান সমান মাত্রাহীন। ওকে, হ্যাঁ, ওমেগা টি মাইনাস কে এক্স = মাত্রাহীন। এবার এইখানে যে দুটো সংখ্যামালা দেওয়া আছে, এটা মাইনাস এটা, আমরা মাত্রার সমমাত্রিক নীতিতে দেখেছিলাম দুটো রাশিমালা যদি যোগ রূপে থাকে তাহলে তো তাদের প্রত্যেকের মাত্রা আবার কি হবে, সমান। অর্থাৎ এটাও যদি মাত্রাহীন হয় এটাও মাত্রাহীন হবে, সম্পূর্ণটাও মাত্রাহীন হবে। তাহলে আমরা বলতে পারি যে ওমেগা টি এর মাত্রা সমান সমান কে এক্স এর মাত্রা সমান সমান এরা কি মাত্রাহীন, অর্থাৎ এদের মাত্রা কত হবে 1, মাত্রাহীনের মাত্রা আমরা 1 ধরব। এবার আমরা ওমেগা আর কে এর মাত্রা আলাদা আলাদা বের করব। এফ ওমেগা টি সমান সমান মাত্রাহীন মানে 1, অতএব ওমেগা এর মাত্রা 1/টি এর মাত্রা, তাহলে এই টি এর মাত্রা 1/T, এটা হয়ে গেল টি ইনভার্স টি টু দি পাওয়ার -1। ওমেগা এর মাত্রা আমরা বের করে নিলাম টি টু দি পাওয়ার -1। এরপরে বের করব কে এক্স, তাহলে কে এক্স এর মাত্রাও কত হবে 1, কারণ এটাও মাত্রাহীন। অতএব আমাদের কে এর যে মাত্রা সেটা 1/x। এবার এক্স স্মরণ এর মাত্রা কি হয় এল এ, তাহলে এটা চলে গেলো উপরে এল ইনভার্স এল টু দি পাওয়ার -1। এক্স এর মাত্রা এল -1, ওমেগার মাত্রা টি -1। আমাদের বের করতে বলেছে কি ওমেগা বাই কে, অতএব টি -1/L -1। তো এটা আমরা উপরে যখন করব তাহলে এটা হয়ে যাবে প্লাস এল টি টু দি পাওয়ার -1, এটাকে MLT রূপে দেখলে m টু দি পাওয়ার 0 L টি টু দি পাওয়ার -1। এটা আছে অপশান এতে। এই গেল আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 12। কী বলা হয়েছে, মিউ নট ও এপসাইলন নট এর মাত্রিক সংকেত হবে। আচ্ছা, এখানে আবার দুটো নতুন টার্ম, এগুলো আমরা শিখবো কোথায়, ক্লাস 12-এর মধ্যে। মিউ নট ও এপসাইলন নটটা কী জিনিস ছিল। মিউ নটকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও এপসাইলন নটকে বলা হয় মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ওকে, তো আপাতত আমাদের এদের যে মাত্রিক সংকেত সেটা মনে রাখতে হবে। চলো একবার আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা মিউ নট ও এপসাইলন নট এর মাত্রা বের করতে পারবো। তাহলে এটা করছি আমরা কোশ্চেন নম্বর 12। তাহলে আমাদের যে এপসাইলন নট, এটাকে বলা হয় মাধ্যমের শূন্য মাধ্যমের, এপসাইলন নট যেহেতু দেওয়া আছে তাহলে এটাকে লিখবো আমরা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর যেটা মিউ নট দেওয়া আছে সেটাকে আমরা বলবো শূন্য মাধ্যমের
চৌম্বক ভেদ্যতা, কমন চৌম্বক ভেদ্যতা। আচ্ছা, এদিকে আমরা বের করবো এপসাইলন নট, এদিকে মিউ নট, এপসাইলন নট আর মিউ নট। এপসাইলন নটের মান আমরা বের করতে পারবো কুলম্বের যে সূত্র সেখান থেকে। কুলম্বের সূত্র কী ছিল? দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল সংক্রান্ত কুলম্বের সূত্র, F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। হ্যাঁ, ক্লাস 10-এ আমরা এই কুলম্বের সূত্র পড়েছি, আবার 12-এ গিয়ে পড়বো। তাহলে এই হলো এপসাইলন নট। এই এপসাইলন নট সমান সমান তাহলে কী হবে? এটা ইন্টু এটা, আর Q1 Q2 থাকবে, তাহলে এদিকে Q1 Q2, তাহলে এটা চলে যাবে নিচে এফ আর স্কোয়ার। তাহলে এপসাইলন নটের মাত্রা বের করতে পারবো আমরা Q1 Q2 মাত্রা, এফ এর মাত্রা আর এর মাত্রার সাহায্যে। তাহলে এগুলো কী হয়? Q1 Q2 এর মাত্রা IT, তার স্কোয়ার, এফ এর মাত্রা ML T⁻², তারপরে আর এর স্কোয়ার মানে L এর স্কোয়ার। তো কী হলো এটা? এই এমটা চলে যাবে উপরে, তাহলে এটা হলো M⁻⁻1। এল উপরে নেই, এখানে দুটো আছে, তাহলে এটা হয়ে গেল 3টা, L⁻⁻3। এবার টি আছে এখানে দুটো, এখানে দুটো, এখানে স্কোয়ার, আর এটা যখন উপরে যাবে এটা হয়ে যাবে প্লাস, তারপরে I এর স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি M-1 L-3 T⁴ I এর স্কোয়ার। এইটা গেল আমাদের এপসাইলন নটের মাত্রা, M-1 L-3 T⁴ I স্কোয়ার। ওকে, আর আমাদের কি করতে বলেছে? মিউ নটের মাত্রা। আচ্ছা, মিউ নট আমরাও এটাও ক্লাস 12-এই পাবো, এটা পাবো তড়িৎ চুম্বকত্ব এই অধ্যায়ে। এখানে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ডেল্টা বি বাইসাভার্ট সূত্রের সাহায্যে, সেটা এর রাশিমালা কী হয়? ডেল্টা বি = মিউ নট বাই 4 পাই I ডেল এল সাইন থিটা বাই হচ্ছে আমাদের আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই মিউ নট আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, অতএব মিউ নট সমান সমান কী হয়ে যাবে? এটা উপরে আছে, তাহলে এটা গুণ হবে ডেল বি, 4 পাইয়ের তো কোনো মাত্রা নেই, তাই এটা আমি বাদ দিলাম, আর স্কোয়ার, আর এটা তার মানে I ডেল এল সাইন থিটার কোনো মাত্রা নেই, যেগুলো মাত্রাহীন সেগুলো বাদ দেওয়া যাবে। তো এখানে থাকছে I ডেল এল, এইটুকু। এবার এই যে ডেল বি বা বি এর যে মাত্রা সেটাও আগে জানতে হবে। F = QVB, অতএব যে বি এর মাত্রা সেটা হয় F/QV, F/QV। তাহলে এফ এর মাত্রা কি? ML T⁻², কিউ এর মাত্রা IT, আর ভি এর মাত্রা L T⁻⁻1। অতএব এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো? M থাকলো, L আর L উপর নিচে আছে, তাহলে এটা কেটে যাবে, আর এই টি এর সঙ্গে T⁻⁻1 এটা কেটে যাবে, থাকবে উপরেরটা T⁻², আর এই I চলে যাবে উপরে, তাহলে এটা হলো I-1। ওকে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের বি এর মাত্রা বা ডেল বি এর মাত্রা। এটা বসালাম M T⁻², I-1, আর এর মাত্রা L স্কোয়ার, I এর মাত্রা I, আর ডেল এল এর মাত্রা L হয়েছে। আচ্ছা, এবার এম থাকলো, এই এলটা যদি উপরে যায় তাহলে -1 হবে, তাহলে মানে হলো L এর পাওয়ার 1, দুটো ছিল একটা বাদ, আর T⁻², এই আইটা উপরে যাবে না, গেল I-2, -1 আর -1 -2। তাহলে এপসাইলন নটের মাত্রা এটা এবং মিউ নটের মাত্রা এটা। এবার আমাদের বলেছে এদের গুণ করতে। মিউ নট, আচ্ছা এদিক থেকে লিখছি, মিউ নট আর এপসাইলন নটকে যদি আমরা গুণ করি তাহলে প্রথমে এটা লিখব ML T⁻² I-2 ইন্টু M-1 M, এটা লিখছি এবার M-1 L-3 T⁴ I স্কোয়ার। ঠিক আছে, দেখা যাচ্ছে M-1 L-3 T⁴ I স্কোয়ার। ওকে, হ্যাঁ, এবারে কাটকুট করব। এখানে এম এর পাওয়ার পজিটিভ, এখানে এম এর পাওয়ার -1 নেগেটিভ, তার মানে এম এর পাওয়ার হয়ে গেল আমাদের 0। তারপরে এল এখানে 1 পজিটিভ, এখানে 3টা নেগেটিভ, তাহলে থাকবে 2টো নেগেটিভ।
-2 l টু দি পাওয়ার -2। এবার টি এখানে দুটো নেগেটিভ, এখানে 4, তাহলে টি এর থাকবে 2 পজিটিভ। এবার i -2 আর এটা +2, তাহলে 0, তাহলে i থাকবে না। এবার উত্তরটা কী দেওয়া আছে আমাদের, শুধু l টু দি পাওয়ার -2 টি স্কোয়ার, তাহলে এই এমটা বাদ দিয়ে দিতে পারবো আমরা। এটা হলো l টু দি পাওয়ার -2 টি স্কোয়ার, এটা আছে অপশান সিতে। এই গেল আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।